শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাতিয়াতুজ জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের তোমাদের সাথে আমার এমএ শেষ পর্বের ছাত্রদের সাথে আমার ক্লাস, এবং তোমাদের কোর্স শিরোনাম বার্টন রাসেল ও জি মুরের দর্শন। তোমাদের কোর্স নং, তোমাদের জানো তোমাদের কোর্স নংটা চেঞ্জ হয়েছে। এখন সেটা হচ্ছে 5000002। তোমাদের জন্য আমার আজকের পাঠ ভাববাদ খণ্ডন, দি রিফিউটেশন অফ আইডিয়ালিজম। অর্থাৎ মুর কিভাবে ভাববাদ খণ্ডন করে তার বাস্তববাদী মতবাদ প্রতিষ্ঠা করেন। তো আমরা এখন মুর কিভাবে ভাববাদ খণ্ডন করেন সেটি নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জানো সমকালীন বাস্তববাদী এবং দার্শনিক বিশ্লেষণী দার্শনিক হচ্ছেন জি.ই. মুর, ব্রিটিশ দার্শনিক জি মুর। তো তিনি ভাববাদী মতাদর্শের যে বিভিন্ন অভিমত বা দিকগুলো আছে সেগুলোর সমালোচনা করেন এবং সমালোচনার পরে সেগুলো খণ্ডন করেন। আর এই যে তিনি এই সমালোচনা খণ্ডন করেছেন সেগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য মতবাদ রয়েছে, যেগুলোর মধ্যে একটি হচ্ছে ভাববাদ খণ্ডন। সময় বাস্তব নয় ভাববাদী এই যে মতবাদ সেটি সমালোচনা করেন। ভাববাদী দার্শনিকদের অধিবিদ্যক ধারণার সমালোচনা করেন। তো এই বিষয়গুলোর মধ্যে আজকে তোমাদের সাথে আমি এই মুর কীভাবে ভাববাদটা খণ্ডন করেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তিনি মুর ভাববাদী দার্শনিকদের এই যে তাদের যে মতবাদ সেই মতবাদের সমালোচনা করেন এবং পরে সেটি খণ্ডনের মাধ্যমে তিনি দর্শনের নব্য বাস্তববাদের পতন করেন। আমরা এখন তিনি কিভাবে এই ভাববাদটি খণ্ডন করেন সেটি নিয়ে আলোচনা করব। মুর ভাববাদ খণ্ডন করেন তার মাইন্ড নামক পত্রিকায় 1903 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ভাববাদ খণ্ডন শীর্ষক প্রবন্ধে, যেটি দি রিফিউটেশন অব আইডিয়ালিজম নামক প্রবন্ধে তার মাইন্ড পত্রিকা 1903 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। এটি আধুনিক বাস্তববাদী দার্শনিক মতবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা পালন করে। মুর প্রবন্ধের শুরুতেই বলেছেন যে আধুনিক ভাববাদ যদি জগৎ সম্পর্কে আদৌ কোনো সাধারণ সিদ্ধান্তকে সমর্থন করে তবে তা হলো যে জগৎ একটি আধ্যাত্মিক সত্তা। ভাববাদীদের এই সিদ্ধান্তের দুটো বিষয়ের প্রতি মুর আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চান। কি মুর যেটা বলছেন যে প্রবন্ধের শুরুতেই তার এই দি রিফিউটেশন অফ আইডিয়ালিজম প্রবন্ধের শুরুতেই তিনি বলছেন যে আধুনিক ভাববাদ যদি জগৎ সম্পর্কে আদৌ কোনো সাধারণ সিদ্ধান্তকে সমর্থন করে তবে তা হলো যে জগৎ একটি আধ্যাত্মিক সত্তা। তাহলে যে ভাববাদীরা কি বলতেছেন, ভাববাদীরা তাদের জগৎ সম্পর্কে যে মতবাদ দিচ্ছেন তাহলে সেই হিসেবে বলা যাচ্ছে জগৎ একটি আধ্যাত্মিক সত্তা। কিন্তু ভাববাদীদের এই সিদ্ধান্তের দুটো বিষয়ের প্রতি মুর আমাদের দিয়ে দৃষ্টি আকর্ষণ করাতে চান। সেই দুটি বিষয় কি? জগৎকে আপাতদৃষ্টিতে যেরূপ মনে হয় প্রকৃতপক্ষে তা বহুলাংশে ভিন্নতর এবং এর অনেক গুণ আছে যা আপাতদৃষ্টিতে এতে আছে বলে মনে হয় না। আচ্ছা, তাহলে আমরা কি যে এই যে ভাববাদী দর্শন সম্পর্কে মুর প্রবন্ধে আরও কি উল্লেখ করেছেন? চেয়ার, টেবিল, পর্বতসমূহ আমাদের থেকে বহুলাংশে ভিন্নতর প্রতীয়মান হয়, কিন্তু যখন গোটা জগৎটাকে আধ্যাত্মিক বলে ঘোষণা করা হচ্ছে তখন নিঃসন্দেহে এটা বোঝানো হচ্ছে যে ওদের সম্পর্কে আমরা যা ভাবি তার চেয়ে ওগুলো অনেক বেশি পরিমাণে আমাদেরই মতো। ভাববাদীগণ এটাই বলতে চান যে যদিও আপাতদৃষ্টিতে ওদের জড় অচেতন বলে মনে হয়, বিশেষ অর্থে ওগুলো এর কোনোটাই নয়। তাহলে কি যে এগুলো আপাতদৃষ্টিতে জড় অচেতন মনে হলেও বিশেষ অর্থে এগুলো জড় অচেতন নয়। এই যে এই চেয়ার, টেবিল, পর্বতসমূহ যা আমরা আমাদের চোখের সামনে দেখছি সেই জিনিসটাকে তিনি এভাবে বলছেন। মুর তার এই প্রবন্ধের উল্লেখ করেন যে ভাববাদের মূল বৈশিষ্ট্যটি অস্তিত্ব প্রত্যক্ষিত হওয়া। কি এই যে ভাববাদের যে মূল বৈশিষ্ট্যের কথা বলছেন যে অস্তিত্ব প্রত্যক্ষিত হওয়া,
এখানে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এরকম একটা কথা কি বলেছেন, বার্কলে বলেছেন। তো এখানে যেটা আমরা দেখছি এস ইস্ট পার্সিপি, তো তিনি মুর মনে করছেন যদিও এই যৌক্তিক বাক্যটির উপর ভাববাদ সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত নয়, তবু ভাববাদী মতাদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে এর গুরুত্ব অনস্বীকার্য। তিনি নিজেই বিশ্বাস করেন যে সত্তা হয় আধ্যাত্মিক। বাক্যটি প্রমাণের জন্য যে সমস্ত যুক্তি আজ পর্যন্ত ব্যবহৃত হয়েছে তাতে অস্তিত্ব হয় প্রত্যক্ষণের বস্তুর কথাটি একটি অন্যতম আশ্রয় বাক্য হিসেবে ধরা হয়েছে। মুর এই বাক্যটির অসারতা প্রমাণের মাধ্যমে ভাববাদ খণ্ডন করতে উদ্যত হন। তাহলে কি এই যে অস্তিত্ব হয় প্রত্যক্ষিত হওয়া বা অস্তিত্ব হয় প্রত্যক্ষণের বস্তু, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এই বাক্যটির মানে এই অসারতা মানে এই বাক্যটি তিনি এই বাক্যটির তিনি সমালোচনা করেন। এই বাক্যটি খণ্ডন করেই তিনি তার বাস্তববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, ভাববাদ খণ্ডন করে। এখানে স্বাভাবিকভাবে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর মানে কি, যে যা প্রত্যক্ষের বিষয় নয় তার অস্তিত্ব নেই, এটাই কিন্তু বোঝানো যায় যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। তার মানে কি, যেটা দেখা যায় শুধুমাত্র সেটার অস্তিত্ব আছে, তার মানে কি যা প্রত্যক্ষের বিষয় নয় তার অস্তিত্ব নেই। আচ্ছা, তাহলে আমরা কি বলি যে যদি বলে যে কোনো একটা টেবিলের অস্তিত্ব আছে তার মানে হলো টেবিলটিকে প্রত্যক্ষ করা হচ্ছে বা প্রত্যক্ষ করা যেতে পারে। তাহলে এই যে এখানে বলা হয়েছে তার মানে কি, যে আমরা বলতে পারছি যে কেবলমাত্র ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় বস্তুর কথা বলা যায়, যে শুধুমাত্র ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় বস্তু সেগুলোরই মানে শুধুমাত্র অস্তিত্ব আছে। তাহলে কি এই অস্তিত্ব প্রত্যক্ষ গ্রাহ্য বা প্রত্যক্ষ নির্ভর হওয়া বা প্রত্যক্ষ করা বা প্রত্যক্ষ কর্তা হওয়া মানে এগুলো কি, মানে যা কিছু আমার কি ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু মানে কি যা আমাদের আমরা যা শুধুমাত্র আমাদের ইন্দ্রিয়ের সামনে দেখছি শুধুমাত্র সেগুলোরই অস্তিত্ব আছে, এরকমই বোঝা যাচ্ছে যে শুধুমাত্র অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, মানে যা কিছু প্রত্যক্ষ করা যায় শুধু তার অস্তিত্ব আছে, যা কিছু প্রত্যক্ষ করা যায় না তার অস্তিত্ব নেই। কিন্তু বাস্তববাদী দার্শনিক বিশ্লেষণী দার্শনিক মুর এই বাক্যটির অসারতা প্রমাণ করে তিনি তার ভাববাদকে খণ্ডন করে তার নব্য বাস্তববাদ প্রতিষ্ঠা করতে উদ্যত হন। আচ্ছা, কেন বলা হয়েছে যে এই যে এই বলা হয়েছে যে এই বাক্যটি তার মতে এমন একটি যুক্তির উপর প্রতিষ্ঠিত যার উপর ভাববাদীতে অন্যান্য সমস্ত যুক্তি আবার নির্ভরশীল। তাই মুর কি বলছেন যে ক্ষুদ্র বাক্যটির প্রতিপাদ আমি করতে চাই তা হলো অস্তিত্ব হয় প্রত্যক্ষিত হওয়া। এটি একটি অতিমাত্রায় দ্ব্যর্থক শব্দ। তাহলে কি এই যে তাহলে কি এই যে আমরা বললাম যে অস্তিত্ব হয় প্রত্যক্ষণের বস্তু বা অস্তিত্ব হয় প্রত্যক্ষিত হওয়া, এই বাক্যটির তিনি প্রতিপাদ করতে চান, এই বাক্যটির তিনি অসারতা প্রমাণ করতে চান এবং করে তিনি বাস্তববাদ প্রতিষ্ঠা করতে চান, ভাববাদের সমালোচনা করেন এবং ভাববাদকে খণ্ডন করেন। আচ্ছা, কিন্তু কোনো না কোনো অর্থে এটি ব্যাপকভাবে গৃহীত হয়েছে, মানে কি অস্তিত্ব হয় প্রত্যক্ষিত হয় এটি কোনো না কোনোভাবে গৃহীত হচ্ছে। আপাতত আমি এটা তাহলে কি মূল বলছেন যে আপাতত আমি এটা ধরে নিতে বাধ্য হচ্ছি যে কোনো না কোনো অর্থে এটা ভাববাদের জন্য অত্যাবশ্যক। আমি দেখতে চাই এর যে কোনো অর্থ করা হোক না কেন এটি মিথ্যে। তাহলে কি এই যে অস্তিত্ব প্রত্যক্ষিত হওয়া এটি যে কোনোভাবে ব্যাখ্যা দেওয়া হোক না কেন, কিন্তু বলতেছেন যে এটা আসলে মিথ্যে। মোর অস্তিত্ব হয় প্রত্যক্ষিত হওয়া এই সূত্রটিকে এর সম্ভাব্য বিভিন্ন অর্থে বিশ্লেষণ করে এবং পরে দেখান যে যেহেতু এর প্রত্যেকটি অর্থই অগ্রহণযোগ্য সেহেতু সূত্রটিও যুক্তিসঙ্গত নয়। মানে এই যে অস্তিত্ব প্রত্যক্ষিত হয় এই সূত্রটিকে তিনি বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন এবং তিনি শেষ পর্যন্ত বলতে চেয়েছেন যে এবং বোঝাতে চেয়েছেন এবং তিনি বুঝিয়েছেন যে এই সূত্রটি আসলে যুক্তিসঙ্গত নয়, এটি অগ্রহণযোগ্য একটি যুক্তি। মুর এভাবে ভাববাদের আসল ভিত্তি হিসেবে চিহ্নিত করে অস্তিত্ব প্রত্যক্ষ বচনটির অসারতা প্রমাণে সচেষ্ট হন এবং এই জন্য তিনি প্রথমেই বিশ্লেষণী পদ্ধতি প্রয়োগ করেন। আমরা জানি মুর একজন বিশ্লেষণী দার্শনিক এবং বাস্তববাদী দার্শনিক এবং সেই হিসেবে তিনি বিশ্লেষণী পদ্ধতিটাই প্রয়োগ করেন। মুর অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর সূত্রটির প্রত্যক্ষণ শব্দ সম্পর্কে বলেন যে এর মূল অর্থ সংবেদন সেন্সেশন, যদিও অনেক ভাববাদীর মতে প্রত্যক্ষ নির্ভর কথাটি শুধু সংবেদনকেই বোঝায় না, অন্যরকম মানসিক ঘটনা যেমন চিন্তনকে বোঝায়। এখন প্রত্যক্ষ নির্ভর শব্দের অর্থ যদি সংবেদন হয় তবে অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর এই যৌক্তিক বাক্যের সংযোজন হয় তিন রকমের অর্থ বহন করে।
তাহলে কি এই যে হচ্ছে যে অনেক ভাববাদীর মতে প্রত্যক্ষ নির্ভর কথাটি শুধু সংবেদনকেই বোঝায় না, অন্যরকম মানসিক ঘটনা বা চিন্তনকে বোঝায়। শুধু সংবেদনকে বোঝাচ্ছে না, এখানে অন্যরকম মানসিক ঘটনা বা মনে যে চিন্তা ভাবনা সেটাকেও বোঝাচ্ছে। বলতেছে এখন প্রত্যক্ষ নির্ভর শব্দের অর্থ যদি সংবেদনই হয়, তবে অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর। এই যৌক্তিক বাক্যের এই যে অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর, তাহলে কি এই যে একটি সংযোজন করছে অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর, এই বাক্যটির মধ্যে কি সংযোজন করছে? হয় নামক সংযোজন। তাহলে এইটি 3 রকমের অর্থ বহন করতে পারে। তো মুরের মতে বাক্যটিকে সত্য হতে হলে এই 3টি অর্থের যে কোনো একটি অর্থ অবশ্যই এর থাকতে হবে। তাহলে কি এই যে অস্তিত্ব হয় প্রত্যক্ষিত হওয়া, এই যৌক্তিক বাক্যটির যে 3 ধরনের অর্থ হতে পারে সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার সম্পূর্ণ অভিন্নতা। তাহলে কি এখানে সম্পূর্ণ অভিন্নতা কাদের? উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে। তারপরটা হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার আংশিক অভিন্নতা। তাহলে কি আংশিক অভিন্নতা উদ্দেশ্য বিধেয়ের মধ্যে। এবং 3 নাম্বারটা হচ্ছে উদ্দেশ্য থেকে বিধেয়ের সম্ভাব্যতার অনুমান। উদ্দেশ্য থেকে বিধেয়ের সম্ভাব্যতার অনুমান, অর্থাৎ এখানে উদ্দেশ্য বিধেয় অভিন্ন না হলেও অবিচ্ছিন্ন। বলেছে যে উদ্দেশ্য বিধেয় এখানে অভিন্ন না হলেও, যে অভিন্ন নয় কিন্তু তারপরে কি হতে হবে? এটা অবিচ্ছিন্ন হবে। তাহলে একটা হচ্ছে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সম্পূর্ণ অভিন্নতা, তার আরেকটা হচ্ছে আংশিক অভিন্নতা, আর একটা অভিন্ন না হতে পারে কিন্তু অবিচ্ছিন্ন। আচ্ছা, এখন আমরা দেখি যে অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর, এই বাক্যটিকে যদি প্রথমার্ধে ধরে নেওয়া হয় সেটা কি? এই যে আমরা বললাম উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সম্পূর্ণ অভিন্নতা, সেক্ষেত্রে অস্তিত্ব পদটি প্রত্যক্ষ নির্ভর পদটির চেয়ে কম বা বেশি কিছু বোঝায় না। পদ দুটো সঠিকভাবে সমার্থক, তারা একই বস্তু দুটো ভিন্ন নাম মাত্র। অস্তিত্ব পদটির অর্থ প্রত্যক্ষ নির্ভর পদের অর্থের সাথে সম্পূর্ণরূপে অভিন্ন। কিন্তু মুরের মতে অস্তিত্ব ও প্রত্যক্ষ নির্ভর পদ সমার্থক নয়, অতএব প্রথমার্থ এই যে অর্থ যুক্তিসঙ্গত নয়। তাহলে কোনটির কথা বলা হয়েছে? এই যে প্রথমটির কথা, যে বলা হচ্ছে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সম্পূর্ণ অভিন্নতা, এই যে এটি সম্পূর্ণ যুক্তিসঙ্গত নয়। কারণ এখানে কীভাবে বলা হয়েছে যে প্রথমে যেটা বললো যে এই যে অস্তিত্ব এবং প্রত্যক্ষ নির্ভর পদ দুটি সমান বা সমার্থক নয়, এই দুটি পদ সমার্থক নয়, কেননা সংবেদন এবং সংবেদনের বস্তু এক নয়। সংবেদন এবং সংবেদনের বস্তুটা এক নয়, তাই অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর বচনটি প্রথম দৃষ্টিকোণ থেকে ধরে নেওয়ার সম্পর্ক প্রকাশ করে না। তাহলে কি এই যে এটি অর্থপূর্ণ বা যুক্তিসঙ্গত নয়, যে অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর, এটি উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্পূর্ণ অভিন্নতা নেই, সেটাই বোঝানো হয়েছে। আচ্ছা, এরপর যেটা বলা হয়েছে যে দুটি উদ্দেশ্য বিধেয় আংশিকভাবে অভিন্ন হতে পারে। তাহলে এখানে কি দ্বিতীয় যেটা বলা হয়েছে, প্রত্যক্ষ নির্ভর পদটির অর্থ অস্তিত্ব পদের অর্থের অংশবিশেষ। কি বলা হয়েছে? প্রত্যক্ষ নির্ভর যে পদ সেটার অর্থ অস্তিত্ব পদের অর্থের অংশবিশেষ। যেমন জীববৃত্তির কথা বলা হয়েছে, জীববৃত্তি বা জৈববৃত্তি, যে জীববৃত্তি মানুষের জাত্যার্থের অংশবিশেষ। কি মানুষের যে গুণ জীববৃত্তি, সেটার একটি অংশবিশেষ হচ্ছে মানুষের মানে গুণের দিক থেকে মানুষের যে একটি অংশ জীববৃত্তি। কিন্তু সেক্ষেত্রেও প্রত্যক্ষ নির্ভর থেকে অস্তিত্ব পত্রে অনুমত হয় না। যেমন কোনো জীবের মধ্যে জীববৃত্তির উপস্থিতি প্রমাণ করে না যে জীবটি মানুষ, মানে শুধুমাত্র জীববৃত্তি থাকলেই বোঝা যাবে না সেটা মানুষ। আচ্ছা, আমরা জানি যে মানুষ হতে হলে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি দুটোই লাগে। তাহলে আমরা কি বলছি যে শুধুমাত্র জীববৃত্তি থাকলে সেখানে মানুষ আমরা বলতে পারছি না। তাহলে কি এ থেকে প্রমাণিত হয় যে অস্তিত্ব ও বস্তু সম্পর্কিত জ্ঞান এক নয়। তাহলে কি দুইটা অস্তিত্ব এবং বস্তু এই সম্পর্কিত জ্ঞান এক নয়। মোট কথা অস্তিত্ব প্রত্যক্ষের উপর নির্ভর করে না, বস্তু ও বস্তুর জ্ঞান ভিন্ন। তাহলে কি আমরা বলছি যে এই যে বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষের উপরেই শুধু নির্ভর করছে না, বস্তুর জ্ঞান দুটো ভিন্ন। মানে আমরা যে বলছিলাম যে শর্ত হচ্ছে কি আংশিক অভিন্ন, কিন্তু আমরা দেখছি যে না, যদি আংশিক অভিন্ন হয় তাহলে এখানে এই যুক্তিটি খাটতো। কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে বস্তু ও বস্তুর জ্ঞান ভিন্ন, তাহলে আমরা বলতে পারি যে এখানে কিন্তু আংশিক অভিন্ন হচ্ছে না, দুইটি ভিন্ন।
তাহলে কি অতএব সূত্রটি আমরা দেখতে পাচ্ছি যে এটিও ভাববাদী মতের সাথে অসঙ্গতিপূর্ণ। মানে এই যে মানে এই জীববৃত্তি অথবা বুদ্ধিবৃত্তি এককভাবে মানুষপত্রের প্রতিনিধিত্ব করতে পারে, কিন্তু তার বলতে যে জীববৃত্তি অথবা বুদ্ধিবৃত্তি মানে মানুষের শুধুমাত্র জীববৃত্তি বা শুধুমাত্র বুদ্ধিবৃত্তি এককভাবে মানুষপত্রের প্রতিনিধিত্ব করতে, কিন্তু তা এখানে বলা যায় কিন্তু সেটা কিন্তু অযৌক্তিক, কারণ মানুষের জীববৃত্তি বুদ্ধিবৃত্তি মানে দুটোই প্রয়োজন। আচ্ছা, এরপরে আমরা যেটা বলছি তৃতীয় যেটা আমরা তৃতীয় যে বিষয়টা আমরা বলেছি যে দুটি এই যে উদ্দেশ্য বিধেয় অভিন্ন নয়, অভিন্ন না হতে পারে কিন্তু দুটি অবিচ্ছিন্ন হবে। এখানে বলা হয়েছে যে যদিও উদ্দেশ্য বিধেয়ের অর্থ অভিন্ন নয় তবু তারা অবিচ্ছিন্ন। কি যে এখানে উদ্দেশ্য বিধেয় অভিন্ন নয় তবু তারা অবিচ্ছিন্ন। তাহলে কি এই সূত্রটির তৃতীয় অর্থ গ্রহণ করলে ভাববাদী যুক্তির অকাট্যতা প্রমাণ করা যাবে, কিন্তু মূল যুক্তি প্রদর্শন করে দেখান যে সূত্রটির এ অর্থ গ্রহণযোগ্য নয়। তার মতে অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর। বাক্যটির দুটো পদই স্বতন্ত্র পদ। অস্তিত্ব পদটির মধ্যে প্রত্যক্ষ নির্ভর পদটি অন্তর্ভুক্ত নয়। নাকি অস্তিত্ব তিনি বলছেন যে অস্তিত্ব পদটির মধ্যে কিন্তু প্রত্যক্ষ নির্ভর পদটি অন্তর্ভুক্ত নয়। বাক্যের সংযোজক পদটি একদিকে অস্তিত্ব ও অন্যদিকে প্রত্যক্ষ নির্ভর পদ দুটোর মধ্যে আবশ্যিক সম্পর্ক সুনিশ্চিত করেছে। বাক্যের যে সংযোজক ঠিক আছে হয় সেখানে কি পদ সংযোজক পদটি হয় একদিকে অস্তিত্ব অন্যদিকে প্রত্যক্ষ নির্ভর পদ দুটোর মধ্যে আবশ্যিক সম্পর্ক সুনিশ্চিত করেছে। তাহলে অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর, বাক্যটি একটি আবশ্যিক ও সংশ্লেষক বাক্য। মূলের মতে বাক্যটি হবে স্বতঃসিদ্ধ বা স্বতঃপ্রমাণিত এবং বাক্যটিতে প্রমাণ করার জন্য যুক্তির আশ্রয় এবং বাক্যটিতে প্রমাণ করার জন্য যুক্তির আশ্রয় নিয়েছেন। তাহলে যে এই যে তার মতে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই বাক্যের সপক্ষে তার এরূপ যুক্তি প্রদান করেন যে জ্ঞাতা থেকে আলাদা করে জ্ঞেয় বস্তুর ধারণা অকল্পনীয় বা অসম্ভব। তাহলে কি জ্ঞাতা থেকে জ্ঞেয় বস্তুর দুটোকে আলাদা করা অকল্পনীয় অসম্ভব। বাক্যটির উল্লেখিত অর্থে তাহলে কি বিশ্লেষণাত্মক। তাহলে এ থেকে তিনি মূল প্রমাণ করছেন যে অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর বাক্যটি একদিকে সংশ্লেষণাত্মক এবং অন্যদিকে বিশ্লেষণাত্মক। অতএব তিনি এটাই স্পষ্টভাবে বলেছেন যে কোনো সত্য একাধিকে বিশ্লেষণাত্মক এবং সংশ্লেষণাত্মক হতে পারে না। তাহলে এখানে আমরা দেখা যায় যে মূর ভালোভাবে দেখাচ্ছেন যে জ্ঞানের বিধেয় এবং জ্ঞান উভয় যদি পৃথকই হয় তবে তাদের মধ্যে কোনো ঐক্য সম্ভব নয়, কেননা এই দুটি স্ববিরোধী বা বিপরীত পদের মধ্যে কোনো অবিচ্ছেদ্য ঐক্য সম্ভব নয়। তাহলে এভাবেই তিনি স্বীকার করেন যে অনেক সময় আমরা প্রত্যক্ষণের ক্ষেত্রে সংবেদন এবং সংবেদনের বস্তু তাহলে কি এই যে সংবেদনের বস্তু আলাদা করতে পারি না। তাহলে আমরা দেখতে যে কোনো কোনো ভাববাদী হয়তো বলবেন যে বস্তুর জ্ঞান ভিন্ন ও অভিন্ন উভয়ই, তবে এর মধ্যে ভিন্নতা বা বিভেদ থাকলেও তারা একটি অবিচ্ছেদ্য ঐক্য গঠন করে। মূর এ মতের সমালোচনা করে বলেন দুটো স্ববিরোধী পদ কখনোই একটি আঙ্গিক বা অবিচ্ছেদ্য একক গঠন করতে পারে না। তাহলে ভাববাদীরা মানে কোনো ভাববাদীরা বলছেন যে বস্তুর জ্ঞান কোনো একটা বস্তু এবং বস্তু সম্পর্কে যে জ্ঞান সেটা ভিন্ন অভিন্ন দুটোই হতে পারে, তবে দুইয়ের মধ্যে ভিন্নতা বা বিভেদ থাকলেও তারা একটি অবিচ্ছেদ্য ঐক্য গঠন করে। তাহলে কি মানে দুটো ভিন্ন অভিন্ন দুটোই হতে পারে এবং ভিন্নতা থাকলেও তারা দেখা যায় দুটি মিলে অবিচ্ছেদ্য ঐক্য গঠন করতে পারে। কিন্তু মূল বলছেন যে একইভাবে একই জিনিস একবার দুটো স্ববিরোধী পদ কখনো আঙ্গিক বা অবিচ্ছেদ্য ঐক্য গঠন করতে পারে না, হয় তারা ভিন্ন হবে না অভিন্ন হবে, মানে ভিন্ন অভিন্ন দুটি বিষয়ই থাকবে না। মূর আরও বলেন যে একথা হয়তো সত্য যে বিষয়বস্তু ও তার সংবেদন যেমন নীলবর্ণ ও নীলবর্ণের সংবেদন প্রত্যক্ষণের সময় বিচ্ছিন্ন করা যায় না। বলছেন যে নীলবর্ণ এবং নীলবর্ণের যে সংবেদন মানে সেটা দেখার পরে যে আমাদের মধ্যে যে অনুভূতি সৃষ্টি হয় যে আমাদের মধ্যে সেই সংবেদন যে প্রত্যক্ষণের বিষয় যে বিচ্ছিন্ন করা যায় না, কিন্তু তা থেকে প্রমাণিত হয় না যে বস্তু দুটো অভিন্ন। তার মধ্যে নীলবর্ণ ও নীলবর্ণের সংবেদন দুটি ভিন্ন ভিন্ন বস্তু। তাহলে কি যে এই দুটিও ভিন্ন ভিন্ন বস্তু, তারা অভিন্ন নয়। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখছি যে
তাহলে তিনি এভাবে মুর শেষ পর্যন্ত এভাবে বলছেন যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর ভাববাদীদের এই সত্যটি ভ্রান্ত। অস্তিত্ব ও প্রত্যক্ষণ সবুজ ও মিষ্টির মতো দুটি আলাদা আলাদা শব্দ। মোট কথা বস্তু ও বস্তুর জ্ঞান এক নয়। বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষিত বা অভিজ্ঞাত হওয়ার উপর নির্ভর করে না। কি বস্তু ও বস্তুর জ্ঞান এক নয়। বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষিত বা অভিজ্ঞাত হওয়ার উপর নির্ভর করে না। প্রত্যক্ষণ বা অভিজ্ঞতা ব্যতিরেকেই বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। শুধুমাত্র যে প্রত্যক্ষণ বা অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র বস্তুর অস্তিত্ব যে প্রত্যক্ষণের উপর নির্ভর করেন তা না। প্রত্যক্ষণ বা অভিজ্ঞতা ছাড়াই বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। মুর এভাবে ভাববাদীদের অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর সূত্রটি অসাধা প্রমাণের মাধ্যমে ভাববাদ খণ্ডন করেন, বস্তুর স্বতন্ত্র অস্তিত্বের কথা স্বীকার করেন। আর দেখা যাচ্ছে যে এভাবে অন্যথায় ভাববাদ খণ্ডনের মাধ্যমে তিনি দর্শনে বাস্তববাদের প্রবর্তন করেন। কারণ এই যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এখানে কি তাহলে যে বলছে যে বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে, শুধুমাত্র অস্তিত্ব থাকার জন্য প্রত্যক্ষণ বা অভিজ্ঞতায় লাগবে তা না। সেই প্রত্যক্ষণ অভিজ্ঞতা ছাড়াও বস্তু স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে। আর সে কারণেই তিনি জড়বস্তু তথা জড় জগতের অস্তিত্ব স্বীকার করেছেন, মন তথা মনোজগৎ বা চেতনার জগতের অস্তিত্ব স্বীকার করেছেন। তিনি দেশের অস্তিত্ব স্বীকার করেছেন। তারপর কালের বাস্তবতার কথা বলেছেন যে তিনি কাল সম্পর্কে অনেকে সমালোচনা করেছেন যে কাল বাস্তব নয়, কিন্তু তিনি বলেছেন যে কাল বাস্তব। তো এইভাবে তিনি জড়বস্তু অস্তিত্বে, মনোজগতের বা চেতনার জগতের অস্তিত্ব, দেশের অস্তিত্ব, কালের বাস্তবতা এই সব কিছুর অস্তিত্ব তিনি স্বীকার করেছেন যে এগুলোর মধ্যে এই যে মন বা চেতনা দেখা যাচ্ছে যে সেই অনেক জড় বস্তুই মানে আমি একটা বস্তু আমার চোখের সামনে আমি একটু দূর থেকে একরকম দেখছি, কাছে থেকে এরকম দেখছি। আবার দেখা যাচ্ছে মন বা চেতনা যেটা যে মন বা চেতনা বলতে যে কিছু আছে সেটিও বলছেন যে এই এটা মন বা চেতনা একটা বাস্তব বিষয়। কারণ মন বা চেতনা দেখা না গেলে একটু বাস্তব। দেশের অস্তিত্ব বাস্তব, যে দেশ বা স্থান যেটি সেটির অস্তিত্ব বাস্তব কীভাবে যে আমি এখন একটা স্থানে আছি, সেটি হয়তো আমি এখানে আছি সেই জন্য দেখা যাচ্ছে, কিন্তু আমি এখান থেকে সরে আরেকটা জায়গায় গেলাম, কিন্তু ওই জায়গাটা কিন্তু আছে, ওই স্থানটা আছে। তো সেই হিসাবেও দেশের অস্তিত্ব আছে। আবার কালের যে বাস্তবতার কথাও তিনি প্রমাণ করেছেন যে কালও ঘুরে ঘুরে কীভাবে বাস্তব হয়, যে একটা সময় চলে গেলে আবার একটা সময় আসতেছে, যেটি কাল বা টাইম কীভাবে বাস্তব সেটাও তিনি বলেছেন। আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে এই কালের বাস্তবতা নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাচ্ছে এই যে অস্তিত্ব হয় প্রত্যক্ষ নির্ভর, এটা যে শুধুমাত্র প্রত্যক্ষণের যা প্রত্যক্ষিত হয় তারই যে শুধু অস্তিত্ব আছে তা নয়, যা প্রত্যক্ষণের বিষয় নয় এমন জিনিসেরও অস্তিত্ব আছে বলে মুর স্বীকার করেন। আর এভাবে তিনি বাস্তববাদের পতন করেন। এখন আমরা দেখি যে এই মুর এই যে তার ভাববাদী মতবাদ খণ্ডন করে তার বাস্তববাদী মতবাদ প্রতিষ্ঠা করেন এবং ভাববাদ যে তিনি সমালোচনা করেন, খণ্ডন করেন, তিনি যে ভাববাদ খণ্ডন করেছেন, সমালোচনা করেছেন, সেটারও আবার সমালোচনা হয়েছে। এবং W.T. স্টেজ 1934 খ্রিস্টাব্দে মাইন্ড পত্রিকায় প্রকাশিত মুরের বাস্তববাদ যে এই ভাববাদ খণ্ডন শীর্ষক প্রবন্ধে মুরের ভাববাদ বাস্তববাদ খণ্ডন শীর্ষক প্রবন্ধে মুরের ভাববাদ খণ্ডনের সমালোচনা করেন। কি এই যে তার মাইন্ড পত্রিকায় তিনি আবার বাস্তববাদ খণ্ডন এই প্রবন্ধের মধ্যে তিনি মুরের ভাববাদ খণ্ডনের সমালোচনা করেন। মুরের ভাববাদ খণ্ডনের সমালোচনায় স্টেজ বলেন যে অনভিজ্ঞ বস্তুর জ্ঞান পাওয়া অসম্ভব, মানে যেটা অভিজ্ঞতার জগতে দেখা যাচ্ছে না সেই বস্তুর জ্ঞান পাওয়া যায় না, যেটা অভিজ্ঞতায় নাই সেই বস্তু জ্ঞান পাওয়া যায় না। স্টেজ আরও বলেন যে অভিজ্ঞত অবস্থায় টেবিল যে কাগজটুকু এখন অস্তিত্ব আছে, মানে টেবিলের যে কাগজটুকু এখন অস্তিত্বমান আছে, আগামীকাল ওই একই টেবিলে ওই কাগজটুকু এখন অস্তিত্বমান থাকবে, তা আমরা অনভিজ্ঞতায় অবস্থান কিভাবে জানবো? তাই এটা ধরে নেওয়া ঠিক নয় যে একটি অভিজ্ঞত বস্তু অনভিজ্ঞত অবস্থায় ও অবিচ্ছিন্নভাবে অস্তিত্বমান থাকে। স্টেজ তাই মনে করেন যে যখন কোনো মনি সবুজ সম্পর্কে সচেতন নয় তখন এটি অস্তিত্বমান এরূপ ধারণা প্রমাণ করা সম্ভব নয়। মানে একটা টেবিলে একটা কাগজ আমি এখন দেখছি, ঠিক আছে, অস্তিত্ব আছে, কিন্তু
মানে পরক্ষণে ওই টেবিলেই যে ওই কাগজটুকু থাকবে, সেটা মানে আমি আমার অভিজ্ঞতার কিভাবে জানবো, কিভাবে বুঝবো। তো সেই দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন যে যা মানে শুধুমাত্র যা কিছু দেখা যায় সেটারই অস্তিত্ব আছে, তাহলে কি যে যেটা দেখা যাচ্ছে না সেটা প্রমাণ করা যাবে না। তো এখানে তিনি এছাড়াও বলছেন, আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে মুরের ভাববাদ খণ্ডনের সমালোচনা করলেও স্টেজ বাস্তববাদের খণ্ডন করতে পুরোপুরি সমর্থন হননি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে সমকালীন দর্শনে তাই মুর কর্তৃক ভাববাদ খণ্ডনের প্রভাব অপরিসীম। ভাববাদ খণ্ডনের মাধ্যমেই সমকালীন দর্শনের গতিধারায় এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়। মূলত ভাববাদ খণ্ডনের মাধ্যমেই আধুনিক বাস্তববাদের পতন সূচিত হয়। তবে ভাববাদ খণ্ডনের প্রভাব আরও সুদূরপ্রসারী। বাস্তববাদ খণ্ডন প্রবন্ধে ওই যে যুক্তির উপস্থাপন করেন এবং যুক্তির উপস্থাপনায় যে বিশ্লেষণ দ্বারা সূচনা করেন তা সত্যি অর্থবহ। ভাববাদ খণ্ডন প্রবন্ধে অতএব সমকালীন দর্শনে দেখা যাচ্ছে যে মুর কর্তৃক ভাববাদ খণ্ডনের গুরুত্ব ও প্রভাব সুদূরপ্রসারী ও অপরিসীম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। তো তোমরা এই মুর কিভাবে এই যে ভাববাদ দ্য রিফিউটেশন অফ আইডিয়ালিজম গ্রন্থে এই ভাববাদ খণ্ডন করে বাস্তববাদের পতন করেন, অর্থাৎ মুরের ভাববাদ খণ্ডন বিষয়ক মতবাদটি আলোচনা করো। এভাবে এই প্রশ্নটি আসে যে মুরের ভাববাদ খণ্ডন আলোচনা করো। তাহলে তোমরা এই বিষয়টি বই দেখে আরও পড়বে এবং আমি যে জিনিসটা তোমাদের আজকে পড়ালাম সেটা ক্লাসটা করবে, দেখবে, তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হবে। বই দেখবে আর জিনিসটা তোমাদের এই বিষয়টা আর ভালোভাবে আমার এই লেকচারটা শুনবে এবং ভালোভাবে নিজেরা পড়বে, তবেই বুঝতে পারবে। একটু কঠিন মনে হলেও জিনিসগুলো তোমরা যখন একবারের জায়গায় দুবার তো কয়েকবার পড়তে দেখবা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।